পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি এটা মাটি নয়, এই মা মাটির নয়, এটা আম্মার মাটি নয়, এটা ভারত মাতা। নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস খবরের দিল্লি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক বিশেষ ব্যক্তিত্ব, ডক্টর আশিস সরকার। আর এই দেবতা আষাঢ় 19-এ গঙ্গাসাগর পার করে কলকাতায় পা রাখবে, আর এই 21-এ নবান্ন জয়। এই মুহূর্তে ডক্টর আশিস সরকার পশ্চিমবঙ্গ বিজেপি এক প্রথম স্বাধীন নেতা, নিষ্ঠাবান, সৎ, নির্ভীক, বাংলা ও বাঙালির সেবক হিসেবে নিজেকে মনে করেন। বাংলার কৃতি সন্ধান। 1956 সালে বহরমপুরের তরতিপুর গ্রামে তার জন্ম। পিতামহ যোগেন্দ্রনাথ সরকার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে শহীদ হন। এরপর পিতার হাত ধরে কর্মসূত্রে উত্তরপ্রদেশে আগমন। আগ্রার সেন্ট জনস ইন্টার কলেজে স্নাতক। এরপর আগ্রা কলেজ থেকে LLB, অর্থশাস্ত্রে MA এবং পদার্থবিদ্যায় MSc। এরপর আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে PhD, DHPL এবং PGDPM ডিগ্রি প্রাপ্ত হন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ প্রমুখ, প্রচার ও প্রসার বিভাগেরও দায়িত্ব পালন করেছেন। এরপর ডক্টর সরকার ভারতীয় মজদুর সংঘেও গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। জড়িত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথেও। এরপর কালক্ষেপ না করে আমরা সরাসরি পৌঁছে যাব ডক্টর আশিস সরকারের মুখে। ডক্টর আশিস সরকার, আপনাকে এক্সপ্রেস খবরের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। ডক্টর সরকার, প্রথমেই আমরা আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার বাল্যকাল সম্পর্কে জানতে চাই। দেখুন, আমার ঠাকুরদাদা হলেন বহরমপুর মুর্শিদাবাদে থাকতেন, অনেক বছর ধরেই উনি থাকতেন। আমাদের এখানে বাগান ছিল, মাঠান জমি ছিল, কৃষি হতো। আর বাবা ছিলেন দুই ভাই। তারপরে বাবা নির্ণয় করলেন কি উনি রেলে চাকরি করবেন, আর রেলের সেই সূত্রে উনি কলকাতা চলে আসেন। কলকাতায় আরো শিক্ষা দীক্ষার পর উনি ইন্ডিয়ান রেলওয়ে জয়েন করেন। আমার জন্মের কিছু বছর পরেই ওনার ট্রান্সফার কানপুরে হয়ে যায়। তা আমাদের সব পুরো পরিবারটাই কানপুরে চলে আসে। আমার বাল্যকালটা প্রায় কানপুরে হয়। তারপরে ওনার ট্রান্সফার টুডলা হয়, এটা আগ্রা ডিস্ট্রিক্টের একটা জাংশন স্টেশন হচ্ছে। সেখানে আমার প্রাইমারি এডুকেশন আর 10th অব্দি হাই স্কুল হতো সেই সময়। নর্দার্ন রেলওয়ে ইন্টার কলেজে হয়। সেই তারপর পরে আমি সেন্ট জনস ইন্টার কলেজ বলে আগ্রাতে ইন্টার কলেজ ছিল, সেখানে 11th-12th মানে সেই সময় ওটা ইন্টারমিডিয়েট বলা হতো, সেতে আমি পড়ালেখা করি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। তারপরে BSc, MSc, MA, PhD এই সব শিক্ষা দীক্ষা আমার আগ্রা ইউনিভার্সিটিতে হয়। বেশিরভাগ ডিগ্রিজ আমি আগ্রা কলেজ থেকে করেছি। একটা ডিগ্রি, দুটো ডিগ্রি আমি KM ইনস্টিটিউট থেকে করেছি, যেটা রাশিয়ানের হায়ার ডিপ্লোমা করেছি। তারপরে আমি বিজনেস ম্যানেজমেন্ট KM ইনস্টিটিউট আগ্রা ইউনিভার্সিটি থেকে করেছি। তারপরে ওখানেই আমার স্টেট ব্যাংকে আমার চাকরি হয়ে যায়, মেন ব্রাঞ্চে আমি জয়েন করি।
মাতা আর এই দেবতা আষাঢ় 19-এ গঙ্গা সাগর পার করে কলকাতায় পা রাখবে আর 21-এ নবান্ন জয় করবে। খুব ভালো লাগলো, আপনার সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম এবং দর্শকরাও এসব তথ্য জেনে খুশি হবেন। এরপর আমরা জানতে চাইব আপনি কিভাবে আরএসএস এবং বিদ্যার্থী পরিষদের সাথে জড়িত। স্টুডেন্ট কালেই আমি সংঘের সম্পর্কে আসি। परम पूजनीय রাজু ভাইয়া জি, প্রফেসর রাজেন্দ্র জি, ওনার একটা বক্তৃতা আমি শুনতে গেছিলাম। ওই বক্তৃতাতে আমি প্রেরিত হয়ে সংঘের শাখার সাথে যুক্ত হই। তার সাথে সাথে আমি বিদ্যার্থী পরিষদও জয়েন করি আগ্রা কলেজে থাকতে। সেখানে ফিজিক্স অ্যাসোসিয়েশনে আমি ইলেকশনে জিতে ওখানে আমি ওই ফিজিক্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম 2 বছর। আর বিদ্যার্থী পরিষদ করতাম, সংঘের শাখা যেতাম। তারপরে আমি 1975 সালে আমি ফিরোজাবাদ থেকে সংঘের প্রথম বর্ষের ট্রেনিং নিই। সংঘ শিক্ষাবর্গ আমরা বলি, অফিসার্স ট্রেনিং ক্যাম্প ইংরেজিতে হয়। সেই ট্রেনিংটা আমি নিই। যখন ট্রেনিংটা শেষ হয় সেই বর্গটা যখন শেষ হবে 25-26 জুনের মধ্যরাত্রিতে শ্রীমতী ইন্দিরা গান্ধী সংবিধানকে এক সাইডে রেখে উনি দেশের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করে দেন। তো যাই হোক, 2 দিন পরে আমাদের ওই বর্গটা শেষ হয়ে যায়। আর সারা আধিকারিক বর্গ আর পুলিশ, সংঘের যত কর্মকর্তারা ছিল, প্রচারকরা ছিল, তাদের পেছনে কুকুরের মতন পড়ে যায়। তো আমি যখন ওখানে বাড়ি ফিরলাম তখন আমার মনে হলো কি এখানে থাকাটা উচিত হবে না, কারণ কি পুলিশ কোনো রকমেই ছাড়বে না। তো সেটার জন্য আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই। আমার গর্ব আছে কি অনেকগুলো আন্দোলনে কংগ্রেসের অনেকগুলো কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঞ্জয় গান্ধীর যে কার্যক্রম ছিল, তারা গণতান্ত্রিক হত্যা করেছিল। অনেক বিপক্ষী নেতাদের, শিক্ষাবিদদের, উকিলদের, ডাক্তারদের সবাইকে পুলিশে উঠিয়ে নিয়ে যেত, বন্ধ করে দিত। 1,10,000 লোকেদের আটক করা হয়েছিল জেলের ভেতরে। মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা, ডিফেন্স অফ ইন্ডিয়া রুল বলে, ডিআইআর বলে 2টো ধারাতে সবাইদের বন্ধ করা হচ্ছিল। সেই বিরোধে আমরা সঞ্জয় গান্ধী যে জায়গায় জায়গায় হিন্দু যুবকদের ভ্যাকসিনেশন করা, ভ্যাক্সোটমি করা, এইসব করতেন, এর বিরুদ্ধে আমরা আওয়াজ উঠিয়ে সঞ্জয় গান্ধীর যে আমাদের আগ্রাতে যে কার্যক্রম ছিল সেটাকে বানচাল করেছিলাম। ওখানকার মুখ্যমন্ত্রীর কার্যক্রমে আমরা বিঘ্ন করে মুখ্যমন্ত্রীর কার্যক্রম হতে দিইনি। তার জন্যে আমাদের পেছনে ভীষণভাবে ওখানকার ইন্টেলিজেন্স আর পুলিশ লাগে। তা বিভিন্ন ক্ষেত্রে উত্তরপ্রদেশে আমরা ঘুরে বেড়িয়ে ইন্দিরা গান্ধীর গণতন্ত্রের বিরুদ্ধে যা কিছু কার্যক্রম চালাচ্ছিল তাদের বিরোধিতা করেছিলাম। তারপরে যখন 77 সালে যখন জরুরি অবস্থা শেষ হয়, জনতা পার্টিতে যখন জনসংঘ মিলিত হয়ে যায়, তখন আমরা সরাসরি জনতা পার্টির সাপোর্টে অনেক কাজ করলাম। আমরা জিতিয়েছিলাম উত্তরপ্রদেশে, সারা ভারতেই জনতা পার্টি জিতেছিল।
তারপরে আমি স্টেট ব্যাংকে চাকরি করতে করতে আমি একটা চান্স পেয়েছিলাম 1977-এ। আমি এসএসবি কোয়ালিফাই করেছিলাম ফর কমিশন অফিসার এর জন্য ইন্ডিয়ান নেভিতে, কিন্তু কোনো কারণে আমি ওই চাকরিটা না জয়েন করে স্টেট ব্যাংকেই থাকা ঠিক বুঝলাম, আর সেটাই আমি কন্টিনিউ করলাম। স্টেট ব্যাংকে থাকার দরুন আমি ভারতীয় মজদুর সংঘের জেলাতে কয়েকবার বিভিন্ন পদে কাজ করেছি, উত্তরপ্রদেশে কাজ করেছি, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাংক অফ ওয়ার্কার্সের অল ইন্ডিয়া লেভেলে আমি কাজ করেছি। স্টেট ব্যাংকে আমি আলাদা করে অ্যাসোসিয়েশন আমরা ফর্ম করেছিলাম। তারপরে ভারতীয় মজদুর সংঘে অনেক বছর থাকার সময় আমি মাননীয় দত্তপন্থজি ঠেঙ্গড়ি, যিনি বিদ্যার্থী পরিষদ, কিষাণ সংঘ, ভারতীয় মজদুর সংঘ, স্বদেশী জাগরণ মঞ্চ এটার প্রণেতা হচ্ছেন, উনি এই সংগঠনগুলোকে গড়ে তুলেছিলেন। ওনার সান্নিধ্য পেয়েছি, ওনার থেকে অনেক ইমার্জেন্সির পরে একটা লম্বা আমাদের বর্গ হয়েছিল ভারতীয় মজদুর সংঘের 1 মাসের, সেতে উনি আমাদের শিক্ষিত করেছিলেন। সাধারণ মানুষ যারা সর্বহারা মানুষ, তাদের কি করে বামপন্থীরা শোষণ করছে আর আমাদের বলছে আমরা দক্ষিণপন্থী হচ্ছি, রাষ্ট্রবাদী হচ্ছি, তাই জন্য আমাদের থেকে দূর করছে, কিন্তু সত্যিকারে ওরা রাশিয়া আর চায়নার জন্য কাজ করছে আর আমাদের ভারতীয় মজদুর সংঘকে মজদুর ইউনিয়ন বানাতে বাধা দিচ্ছিল। তখন আমরা মজদুর ইউনিয়নে অনেক কাজ করে রেলে, ব্যাংকে, পোর্টে, বিভিন্ন সেক্টরে আমরা ভারতীয় মজদুর সংঘকে আগে বাড়িয়েছি। বাড়াবার পরে এখন তো সব জায়গায় আমরা ওখানে নাম্বার 1-এর অর্গানাইজেশন, লেবার অর্গানাইজেশন হলাম। তা মাঝে মাঝে সেই সময় জনতা পার্টি ছিল, ভারতীয় জনতা পার্টি হয়ে যায়। তার আগে ইমার্জেন্সির আগে জনসংঘ ছিল। আমি বিদ্যার্থী পরিষদের ক্যাডার হবার জন্য আমি এই সংগঠন রাজনীতিতে সরাসরি না যুক্ত থেকেও যখন কোনো বড় আন্দোলন হতো কি কোনো সভা হতো, মহাসভা হতো কি ইলেকশন হতো, তো এতে আমাদের বিভিন্ন রকমের দায়িত্ব হতো। বেশিরভাগ আমরা প্রচারের দায়িত্ব থাকতাম। আমি ইলেকট্রনিক্সের মানুষ ছিলাম বলে আমাকে মাইক অ্যারেঞ্জমেন্টের স্পেশালিস্ট বানা হতো আগ্রা, উত্তরপ্রদেশে। সেই সময় ভিন্ন রকমের এমপ্লিফায়ার হতো, ভালভ হতো, আর ব্যাটারি দিয়ে চালাতে হতো, কারণ অনেকবার লাইট চলে যেত। সেই ব্যাটারিগুলোকে চার্জ করা, মাইকগুলো কি করে সেটিং হবে, ইকো হবে না, এই সব ব্যবস্থা আমি দেখতাম। খুব ভালো লাগলো। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় ভীষণভাবে মাথাচাড়া দিচ্ছে। এত পড়াশোনা করার পরেও আপনি অনায়াসেই কোথাও অধ্যাপনার কাজ করতে পারতেন, হঠাৎ আপনি রাজনীতিতে জড়িয়ে পড়লেন কেন? আর বিজেপিকে কেন বেছে নিলেন? দেখুন, যখন আমি অনেক ছোট ছিলাম, শিশু ছিলাম, তখন 62-এর ওয়ার হয়েছিল। তখন অনেকটা মনে নেই, কিন্তু যুদ্ধ হয়েছিল, ব্ল্যাকআউট হতো, এতটা আমি জানতাম। আমাদের কাছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কিছু আর্মির লোকেরা, ওই ফোর্সের কিছু লোকেরা 62-এর ওয়ারে গেছিল। কিছু রেলের ড্রাইভার আর্মিকে নিয়ে যেত। আমার বাবা সেই সময় নর্দার্ন রেলওয়েতে অফিসার ছিলেন। তারপর 65-এর ওয়ারের সময় আমাদের মায়েরা সৈনিকদের জন্য সোয়েটার বানিয়ে পাঠানো, সৈনিকরা যখন যেত রেলওয়ে থেকে তাদের চা জলখাবারের ব্যবস্থা করা, এইসব করতেন। তারপরে হলো 71 ওয়ার। মানে আমাদের যে সময় একটা শিশু থেকে একটা বড় ইউথ হয়ে যখন মানুষ হয়, তিনটে বড় ওয়ার আমি দেখেছি নিজের জীবনে।
আমাদের ব্যাচের সবাইয়ের একটা ইচ্ছা ছিল কি আমরা নিজেদের জীবনটা দেশের জন্য কাজ করব। আমি দেশের সেবার জন্য যাব। তো আমাদের একটাই ইয়ে হতো, মানে অ্যাম্বিশন হতো যে আমরা যদি চাকরি করব তো ডিফেন্সে যাব, ইন্ডিয়ান আর্মি জয়েন করব, ইন্ডিয়ান নেভি জয়েন করব, এয়ারফোর্স জয়েন করব, এসএসবি কোয়ালিফাই করব আর যাব। তা আমি এসএসবি কোয়ালিফাই করলাম, যেরকম আগে আমি বলেছি। তো দেশের প্রতি একটা সমর্পণ ভাব যেটা থাকে সেটা আমাদের ওই ব্যাচের ভেতরেই ছিল। এখন যখন 77-এর পর যখন দেখলাম কি ইমার্জেন্সি ইন্দিরা গান্ধী মিসইউজ করে কনস্টিটিউশনাল রাইটস গুলোকে ক্রাশ করে সংবিধানকে একদম এক সাইডে রেখে দেশকে পলিটিক্যাল রূপে এক্সপ্লয়েট করেছে, সেই সময় এই সত্তার উপরে যারা বসে আছে তাদের দুর্নীতির বিরুদ্ধে আমার ভেতরে একটা বড় ক্ষোভ ছিল। তো এই বিরুদ্ধে লড়াই করার জন্য কি কি করা যেতে পারে, শুরুতে আমি ভাবলাম কি আমি বিভিন্ন খবরের কাগজে আর্টিকেলস লিখব, কেন যখন আমাদের আজাদির সময় যে লড়াইটা হয়েছিল সেই সময় সব নেতারাই খবরের কাগজে লিখতেন। তা আমি হিন্দি অনেক খবরের কাগজে লিখতাম, এক একটা আমার আর্টিকেল 6-7টা খবরের কাগজে একসাথে ছাপতো। আমি যে 42nd অ্যামেন্ডমেন্ট হোক কি ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর গণতান্ত্রিক বিরোধী যা কিছু হোক, ফেয়ার ফ্যাক্স হোক, এইসব বিষয়ে সুইজারল্যান্ডে যা কিছু দুর্নীতি সেই সময়কার গভর্নমেন্ট করছিল, টাকা পাঠাচ্ছিল ওখানকার ব্যাংকে, এইসব নিয়ে আমি বিভিন্ন খবরের কাগজে লিখতাম। ধীরে ধীরে যখন আমি ভারতীয় মজদুর সঙ্গে এলাম তখন আমার লাগলো কি সোজাসুজি লড়াই না করলে এই যে দুর্নীতির সত্তা আছে এদের বিরুদ্ধে কাজ করা যেতে পারে না। তখন আমার ভিতরে প্রেরণা জাগলো কি আমি সরাসরি রাজনীতিতে যাব। কিন্তু আমি স্টেট ব্যাংকে চাকরি করতাম, আমি সরাসরি এতে যেতে পারতাম না, রাজনীতিতে যাওয়া আমাদের রুলের বাইরে ছিল। তা আমি আন্ডারগ্রাউন্ড ভাবে পলিটিক্যাল জলসায় যাওয়া, পলিটিক্যাল মিটিংয়ে ইয়ে করা, মঞ্চে আমি যেতাম না, কোনো ডাইরেক্ট আমি ইয়ে নিতাম না। কিন্তু যখনই ইলেকশন হতো কি কোনো বড় কার্যক্রম হতো আমি সব রকমের সাহায্য করতাম অ্যাজ এ ভারতীয় মজদুর সংঘের একটা নেতা ভাবে। শেষকালে যখন 13 এলো তখন লাগলো কি আর এই দুর্নীতির কংগ্রেসকে সরাতেই হবে। আমি 13তে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিলাম, নিয়ে কিছুদিন আমি মথুরা চলে গেলাম। সেই সময় আমার স্ত্রী অ্যাসিস্ট্যান্ট জিএম মথুরায় ছিলেন। তো মথুরায় গিয়ে কিছুদিন আমি বৃন্দাবনে সাধনা টাধনা করলাম, ধার্মিক ইয়ে করলাম। তারপরে আমি ফিরে এসে আমি ডিসাইড করলাম কি আমি আর কোনো কাজ করব না, কোনো সংগঠনে কাজ করব না। আমি অনেক এনজিওতে আছি, নোবেল কজ আছে আমার, দাদিতি ডে দানের আমি স্থাপনা করেছি, ভারত স্কাউট গাইডে অ্যাক্টিভিস্ট রয়েছি, বিভিন্ন সংগঠনে আমি সাংস্কৃতিক সংগঠনে আমি ছিলাম, স্পিক ম্যাকে আমি ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো আমি অনেকগুলো সংগঠনে অ্যাক্টিভ ছিলাম, সোশ্যাল সংগঠনে। কিন্তু আমি তারপরে ডিসাইড করলাম যে আমি ফুল টাইম পলিটিক্সে যাব। সেই সময় মোদিজিও প্রচার সমিতির প্রেসিডেন্ট হলেন, তখন উনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি। তো মোদিজিকে আমি ওনার বিষয়ে আমি জানতাম কাছ থেকে। তখন আমি ডিসাইড করলাম কি আমি ফুল টাইম কাজ করব। আমি এর আগে যুবা মোর্চাতে ছিলাম, স্টেটে ছিলাম, রাজ্যে ছিলাম, তারপরে অল ইন্ডিয়াতে কাজ করেছি, বিভিন্ন সংগঠনে বিভিন্ন সম্মেলনে আমি গেছি। উমা ভারতীজির আশীর্বাদে আমি কাজ করেছি, উনি ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন।
ভারত মাতা। আর এই দেবতা আষাঢ় 19-এ গঙ্গাসাগর পার করে কলকাতায় পা রাখবে আর 21-এ নবান্ন জয় করবে। শেষকালে আমি যখন 13তে ডিসাইড করলাম, সেই সময় সংঘ থেকে আমাকে বলা হলো কি তুমি দিল্লিতে না কাজ করে, উত্তরপ্রদেশে না কাজ করে তুমি বাংলায় যাও, বাংলায় অনেক দরকার আছে, যারা অনেক ট্রেড ভারতীয় সংস্কৃতি, ভারতীয় রাজনীতি, ভারতীয় রাষ্ট্রবাদ, দেশের জন্য যারা নিজের সর্বস্ব ত্যাগ করতে পারে এরকম কর্মীদের দরকার আছে, তো তোমাকে বাংলায় চলে যেতে হবে। তা আমি 14তে ইলেকশনের পর আমি বাংলায় চলে গেলাম। ওখানে আমি থাকছি, বিভিন্ন প্রকল্পতে, বিভিন্ন কার্যক্রমে আমি বাংলাতে কাজ করছি। আর মাঝে মাঝে আমি দিল্লি আসি। এখন আমার স্ত্রীও অবকাশ পেয়ে গেছে, আমার ছেলে বোম্বেতে চাকরি পেয়ে গেছে আইসিআইসি ব্যাংকে। তো এখন আমি স্থায়ী রূপে বাংলায় থাকছি। আমরা আমাদের দর্শক বৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সময়ের মধ্যে এই সাক্ষাৎকার সম্পূর্ণ আমরা একসাথে দেখাতে পারছি না। আমাদের দ্বিতীয় পর্ব এই সাক্ষাৎকারে আমরা প্রচার করব আগামী 24শে জুলাই বুধবার রাত্রি ঠিক 9টায় এই চ্যানেলে। আবার দেখা হবে।